রোজিরু। শুনুন মন ছুঁয়ে যাওয়া গল্প, যেখানে অন্ধকারেও থাকে অনুভূতির আলো। আমাদের আজকের গল্প লক্ষণ কুমার বিশ্বাসের কলমে শাঁখারীটোলার সেই বাড়িটা। আমরা মানে আমাদের 51বর্তী পরিবারে আমরা 7 ভাই, ভাইপো, ভাইজিরা আর 2-3টে ভাগনা ভাগ্নি মিলেমিশে থাকতাম সবাই। হই হুল্লোড়, পড়াশোনা, গল্পগুজব, খেলাধুলা সবকিছু নিয়ে দিব্যি মেতে থাকতাম। সেদিন সন্ধ্যা থেকেই বৃষ্টি। ক্রমে বৃষ্টি জাঁকিয়ে এলো। সার্পেন্টাইন লেনের এখনকার চেহারার সঙ্গে 60 বছর আগের চেহারার খুব একটা ফারাক দেখিনে। সার্পেন্ট মানে সাপের মতোই এঁকে বেঁকে এই গলিপথ কখন যে কোন দিক থেকে কোন মুখ বেঁকে গিয়েছে, 10 নম্বর বাড়িটার পর 23 নম্বর বাড়িটা যে কোনখানে কোন দিকে, তার হদিশও পাকাপোক্ত বাসিন্দা ছাড়া কেউ দিতে পারবে না। এর উপর এদিকের নেবুতলা। শশীভূষণ দে স্ট্রিটের চেহারা মানেই আম, জাম, কাঁঠাল আর সুপারি নারকেল মিলে এক জঙ্গুলে চেহারা। চোর ডাকাতের ভয় যত না, সাপ খোপ পোকামাকড়ের ভয়ে ওই বিস্তীর্ণ এলাকাটা সন্ধ্যের আগে থেকেই কেমন ভয় ভয় চেহারা নিয়ে ঘাপটি মেরে থাকত। তার মধ্যে ভর সন্ধে অমন বৃষ্টি। কিন্তু মুষলধারে ওই বৃষ্টির মধ্যে তখনও আমাদের গল্পগুজবের শেষ হয়নি। দুমদুম শব্দে সদর দরজায় জোর ধাক্কা। দেওয়াল ঘড়িতে ঢং ঢং শব্দে রাত 8টা বাজল। স্বাভাবিকভাবেই আমরা চমকে উঠলাম। আমাদের বাচ্চাকাল থেকেই বড় ভূতের ভয়। নদা আমাদের মধ্যে বেশ মোটাসোটা আর জোয়ান জোয়ান চেহারা। তিনি গিয়ে দরজাটা খুলে দিলেন। আমাদের মধ্যে যারা দাদা কাকা বড় সবাই, তারা যে যার ঘরে বিশ্রাম করছিলেন। তারা তখনও জানেন না ওই বৃষ্টিতে কেউ একজন সদর দরজায় এসে দাঁড়িয়েছেন। এদিকে নদা দরজাটা খুলে দিয়েই দেখলেন তার সামনে দাঁড়িয়ে যে ভদ্রলোক, তার গায়ের ওয়াটারপ্রুফটা ভিজে গিয়েছে ঠিকই, কিন্তু হাতের জ্বলন্ত সিগারেটটা অমন অঝোর ধারায় বৃষ্টির মধ্যেও নেভেনি। এটা কেমন করে সম্ভব হলো? পায়ের জুতো টুতো ভিজে জবজবে, মাথায় একটা সাবেকি ধরনের ফেল ক্যাপ। ভদ্রলোক বললেন, তোমার কাকা টাকাকে বলো নিরঞ্জন বাবু এসেছেন। ভদ্রলোক যে আমাদের পরিচিত সেটা তার কথায় বোঝা গেল। আমাদের বাবা যে মারা গেছেন, নেই, এটা না জানলে নিরঞ্জন বাবু কাকার কথাই বা বলবেন কেন? ভদ্রলোক মানে নিরঞ্জন বাবু বাইরেই দাঁড়িয়ে রইলেন। নদা গিয়ে বড় কাকাকে খবর দিলেন। বড় কাকা বেশ ভারিক্কি মানুষ, কত্তা কত্তা ভাব, রাশ ভারী চেহারা, কম কথা বলেন, কিন্তু কথাগুলো সবই দরকারি। তবে নিরঞ্জন বাবু নামটা শুনেই বড় কাকা বেশ ব্যস্ত হয়েই দোতলা থেকে নিচে নেমে এলেন। আরে কি ব্যাপার? আমরা তখন একটা নতুন কিছু ঘটনার জন্য অপেক্ষা করছি। একেবারে চুপচাপ সবাই।
বড় কাকা দরজার এপার থেকেই হাত বাড়িয়ে নিরঞ্জন বাবুর হাত ধরলেন, বললেন, আরে নিরঞ্জনদা, তুমি একেবারে ভিজে গেছো, এসো এসো, ভেতরে এসো। বড় কাকার পিছন পিছন তখন বাড়ির বড়রা অনেকেই এসে দাঁড়িয়েছেন। কিছুটা সুস্থ হয়ে বসলেন নিরঞ্জন বাবু। ভিজে জামা প্যান্ট খুলেছেন, ওয়াটারপ্রুফ আর জুতো জোড়াও। আমাদের বাড়ির কারোর পাজামা পাঞ্জাবি গায়ে চড়িয়ে দিব্যি ভদ্র হয়েছেন। এবার বড় কাকা কাকিমাদের কৌতূহল মেটাতে আমাদের সবাইয়ের উৎসুক মুখগুলোর দিকে চেয়ে গড়গড় করে বলে গেলেন, তোমরা সবাই আমাকে দেখে বিশেষ করে বৃষ্টির ভিতরে রাতে হতভম্ব হয়ে গেছো, তাই না? হ্যাঁ, হতভম্ব হবারই কথা, নইলে কোথায় ডেনমার্ক, 7 সমুদ্র 13 নদীর পার, আর কোথায় কলকাতার একটা এদো গলি সার্পেন্টাইন লেন। আকাশ ভাঙা বর্ষা বাদলের মধ্যে ঝিমঝিম করা প্রায় অন্ধকার রাতে কথাগুলো চট করে বলে ফেললেন সেজদা। আসলে সেজদাই আমাদের মধ্যে সবচেয়ে ভীতু, ভীষণ ভূতের ভয় তার। ব্যাপারটার মধ্যে সেজদা ইতিমধ্যেই একটা ভূত ভূত গন্ধ পেয়ে গেছেন বুঝি। কাকিমা আর বড় বৌদির গা ঘেঁষে বসেই কথাগুলো বললেন। সেজদার দিকে কেমন ডাব ডাব করে বড় বড় চোখে চেয়ে দেখলেন বড় কাকার নিরঞ্জন দা। বললেন, হ্যাঁ, হঠাৎই আসতে বাধ্য হলাম। মধ্য কলকাতায় একটা বাড়ি কেনার ইচ্ছা ছিল আমার বরাবরই। কারণ মধ্য কলকাতাটাকেই তো আমরা আসল কলকাতা বলে জানি। আমার এক দেশীয় বন্ধু এ ব্যাপারে আমাকে ডেনমার্কে একটা চিঠি পাঠিয়েছিল। মধ্য কলকাতার শাঁখারীটোলায় নাকি একটা দোতলা বাড়ি অনেক বছর ধরে খালি পড়ে আছে। অনেকগুলো ঘর, কল, বাথরুম, রান্নাঘর, বারান্দা এবং ছাদ, সব মিলে দারুণ পছন্দসই বাড়ি। আমি যদি অবিলম্বে এসে বায়নাপত্তর করি, কেনার ব্যবস্থা করি, ভালো হয়। তা আমি ভাবলাম, মানে চট করে মাথায় এলো আর কি, তোমাদের কথা মনে পড়ে গেল। ভাবলাম তোমরা কাছে থাকবে, ভালোই হবে। তাই তড়িঘড়ি পরশুর ফ্লাইটে চলেই এলাম। এসে বাড়িওয়ালার সঙ্গে দেখা করলাম। আমার যে বন্ধু খবরটা লিখেছিল তাকে চিনতেন বাড়িওয়ালা ভদ্রলোক। তিনি আমাকে অবাক করে বললেন, হরিহর সামন্ত, মানে আমার ওই বন্ধু ভদ্রলোক, তিনি নাকি 27 জুন ট্রামে কাটা পড়ে মারা গেছেন। আমি বিস্মিত হলাম। হরিহর বাবুর লেখা চিঠিতে তারিখটা দেওয়া ছিল 3 জুলাই। মানে বাড়িওয়ালার কথা অনুযায়ী বন্ধু ভদ্রলোক নিজের মৃত্যুর 6 দিন পর চিঠিটা লিখেছিলেন। এ কেমন করে সম্ভব? যাই হোক, গোজামিলের নিয়মে একটা কিছু ভেবে নিয়ে বাড়িওয়ালার সঙ্গে কথাবার্তা পাকা করে নিলাম। অ্যাডভান্স হিসাবে 5,000 টাকাও দিলাম বাড়িওয়ালা ভদ্রলোককে। তারপর মনে হলো তোমাদের পাড়াতে আসায় যখন শুভ সংবাদটা তোমাদের জানিয়েই যায়। তা আসি আসি করে এমন সময় রওনা দিলাম, মুষলধারে বৃষ্টি। কি বৃষ্টি, কি বৃষ্টি! ভিজে নিয়ে একেবারে জ্যাবে হয়ে গেল। ভাগ্যিস পায়জামাটা দিলে। বড় কাকা কাকিমারা খাওয়ার কথা বললেন। নিরঞ্জন বাবু রাজি হলেন না, বললেন, গৃহপ্রবেশের দিন তোমাদের নিয়ে যাব, এখন যাই। উঠে পড়লেন নিরঞ্জন বাবু। সেজদা বললেন,
আপনার কোট প্যান্ট এসব কি করে নেবেন? জুলজুল চোখে ভদ্রলোক সেজদার দিকে চেয়ে বললেন, কি বলতে চাও তুমি? আমার ঠিকানাটা দিয়ে গেলাম, এতগুলো ছেলে আছো বাড়িতে, সামান্য পোশাকটাও কাল দিয়ে আসতে পারবে না? যেন ভীষণ রেগে গেছেন নিরঞ্জনবাবু। মেজাজি কথাবার্তায় জুলুম জুলুম ভাব। আরও অবাক যেটা, সেজদা ছেলেটাকে উনি যেন কিছুতেই সহ্য করতে পারছেন না। গট গট করে চলে গেলেন, বলে গেলেন, শিগগিরই তোমাদের সঙ্গে দেখা হবে মঙ্গলবার। ভদ্রলোক চলে যাওয়ার পর বাড়ির সবাই খাওয়া দাওয়ার পাট সেরে একে একে যে যার মতো শুয়ে পড়লাম। রাত 10টা বেজে গেছে। আমার ঘুম এলো না। নানান কথা ভাবতে লাগলাম। শাঁখারিটোলার সেই অভিশপ্ত বাড়িটি এখান থেকে বেশ অনেকটাই দূরে। সেখানেই আজ রাত কাটাবে নিরঞ্জনবাবু। বাড়িটার একটা বদনাম আছে। অনেকে বলে ভুতুড়ে বাড়ি। নিশিরাত্রে 2 প্রহরে কি করছেন তিনি কে জানে। কেমন আছেন তাই বা কে জানে। হঠাৎ বলহরি হরি বল চিৎকার শোনা গেল। ওই বৃষ্টিতে কার ঘরে কি সর্বনাশ হয়ে গেল বুঝি। রাত তখন 2টো। বলহরি শব্দটায় কাঁটা দিয়ে উঠল সারা শরীরে। কে জানে এরপর কোন সময় ঘুমিয়ে পড়েছিলাম। তারপর এক সময় অনেক বেলায় ঘুমটা ভেঙে গেল। উঠেই শুনি একটা চাপা গুঞ্জন বাড়ির সবার মুখে। কি হলো? শোনা গেল ভোর ভোর রাতে সেই ভিজে কোট প্যান্টগুলো নিতে এসেছিলেন নিরঞ্জনবাবু। সেজদাই দরজা খুলে দিয়েছিলেন। সেজদা বললেন, ঘুম আসছিল না ভালো। হঠাৎ সদর দরজায় কড়াটা নড়ে উঠল। মনে হলো কেউ এসেছে বুঝি। ভয় ভয় করছিল ঠিকই, তবু কে যেন পা দুটোকে টেনে নিয়ে গেল সদর দরজায়। দরজাটা খুলে দিলাম, চমকে উঠলাম। সামনে দাঁড়িয়ে সেই ভদ্রলোক নিরঞ্জনবাবু। বড় কাকিমা বললেন, তা আমাদের কাউকে ডাকলি না কেন? নদার পালোয়ান পালোয়ান চেহারা প্রায় উত্তেজিত হয়েই বললেন, সেজদার এত ভয়, তার উপর সবটাতেই তার ওস্তাদি। থামিয়ে দিয়ে বড় কাকা বললেন, তারপর কি করলি তুই? সেজদা বললেন, নিরঞ্জনবাবু আমাকে বললেন, আমি ভেতরে যাব, তোদের পাঞ্জাবি পায়জামা রেখে আমার কোট প্যান্ট পরে যাব। আমি সকালের প্লেনেই ডেনমার্ক চলে যাচ্ছি। আমার আগে ভাগেই উনি ঘরে ঢুকে ভিজে কোট প্যান্টটা পরে নিয়ে পাজামা পাঞ্জাবিটা রেখে দিলেন তার জায়গায়। আমার দিকে জানি নে কেন কটমট করে চেয়ে সদর দরজা দিয়ে বেরিয়ে গেলেন। আমি দরজাটা দিয়ে দিলুম। বললেন সেজদা। আমরা তো সবাই অবাক। ছোট কাকিমা বললেন, কি কাণ্ড, এত সব ঘটলো, আমরা কেউ জানলাম না। বড় কাকা গম্ভীর মেজাজের মানুষ, আরো গম্ভীর হলেন। কি বুঝলেন, কি ভাবলেন? বললেন নদাকে, তুই আমার সঙ্গে আয়। নদাকে নিয়ে বেরিয়ে গেলেন বড় কাকা। ঘন্টা খানেকও সময় গেল না, ফিরে এলেন দুজনেই। হাঁপাচ্ছিলেন বড় কাকা। বললেন সবাইকে, নিরঞ্জন বাবু, নিরঞ্জন বাবু ভোর ভোর সময় এখানে আসতেই পারেন না। সেজদাকে দেখিয়ে বললেন, ও যা বলল, কি করে বলল বুঝতে পারছি না। কারণ কারণ রাত 1টার সময় নিরঞ্জন বাবু মারা গেছেন। আর
আর তার ডেড বডি ঘিরে পুলিশ পাহারা দিচ্ছে। শাঁখারীটোলার বাড়িওয়ালা বললেন, নিরঞ্জন বাবু যে ঘরে শুয়েছিলেন, রাত 1টা নাগাদ একটা ভীষণ চিৎকার শুনে পাড়ার লোকেরা ছুটে গিয়েছিলেন সেই ঘরে। খোলা দরজা দিয়ে ঢুকে সবাই দেখলেন নিরঞ্জন বাবুর মৃতদেহ মেঝে পড়ে আছে। ছোট কাকা ব্যস্ত হয়ে প্রশ্ন করলেন, আচ্ছা, তার পরনে তখন কি পোশাক ছিল? শুনলেন কিছু? বড় কাকা বললেন, হ্যাঁ, আমরা তো দেখেই এলাম, আমাদের দেওয়া সেই পাজামা পাঞ্জাবি। আর আশ্চর্য, সেজদার কথার সঙ্গে কোনো মিলই খুঁজে পাওয়া গেল না। নিরঞ্জন বাবুর ছেড়ে রাখা সেই ভিজে কোট প্যান্টটাই ফেরত নিয়ে যাননি তিনি ভোর রাতে। আমাদের বাড়িতেই ওগুলো পড়েছিল এবং আমাদের অনেক অনেক আদরের ভালোবাসার সেজদা নিরঞ্জন বাবুর অদ্ভুত মৃত্যুর 3 দিনের মাথায় একটা দুর্ঘটনায় মোটর চাপা পড়ে মারা গেলেন। সেদিন ছিল মঙ্গলবার। নিরঞ্জনবাবু বলেছিলেন সেজদার সঙ্গে দেখা হবে মঙ্গলবার। এই ঘটনার আলোচনায় যারা মৃত্যু রহস্য নিয়ে অভিজ্ঞ তারা বলেছিলেন, আসন্ন মৃত্যু সম্বন্ধে কেউ কেউ আগাম জানতে পারেন। কি এমন দেখেছিলেন নিরঞ্জনবাবু যার জন্য তার মৃত্যু হলো? সেই সত্য অজানা রহস্যের অন্ধকারে ঢাকা, যে রহস্যের সমাধান কোনোদিনও হবে কিনা কে জানে। প্রতিদিন কত অলৌকিক রহস্যময় ঘটনা আমাদের চারপাশে ঘটে, যার উত্তর হয়তো যুক্তি দিয়ে বিচার করলে পাওয়া যায় না। আপনার জীবনেও কি এরকম রহস্যময় অলৌকিক ঘটনা ঘটেছে? তাহলে লিখে জানাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসে। ডেসক্রিপশানে দেওয়া রইল ইমেল অ্যাড্রেস। সেই গল্প আমরা পড়ে শোনাবো সবাইকে। আর এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম আরও রহস্যময় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।